তোরা এখানে বসে আছিস, শুনেছিস কাল বাংলাদেশে কি হয়েছে? এ আবার নতুন কি? বাংলাদেশে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে তো হয়নি। পশ্চিমবঙ্গে হয়নি? মুর্শিদাবাদ, মালদা এগুলো কি? শোন, তোকে একজন সনাতনী বোন হিসেবে একটা কথা বলি, এই যে আজকে আমাদের যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, পাশের দেশ, এই ঘটনাটা যে আমাদের আশেপাশে কিংবা তোর আমার সঙ্গে ঘটবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই। কাজেই আমাদের এই বিভেদ, এই যে সেকুলারিজম, এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে নিয়ে ওর হয়েছে বলে আমি যাবো না, কি দরকার, এই অ্যাটিটিউডটা, এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আমাদের প্রত্যেকে সনাতনী, তুই তোর বিপদে আমি, আমার বিপদে তুই, ওর বিপদে আমরা সবাই, ওর বিপদেও আমরা সবাই, এই যে ব্যাপারটা, এই যে একতাটা, এটা আনতে হবে। নইলে পরে আমাদের আজকে আমি তোকে যেমন বোঝাচ্ছি, তুই এরকম 10 জনকে বোঝাবি, সেই 10 জনকে বলবি আরো 10 জনকে বোঝাতে, যাতে এই একতাটা তৈরি হয়। এটাই হচ্ছে মূল বিষয়। একসাথে থাকো, একসাথে বাঁচো, একসাথে লড়াই করো। যেমনটা শিখিয়ে দিয়েছে ঠিক তেমনটাই বলেছে, কোনো স্কিপ ভুল করে নাই। স্কিপ যেভাবে সাজানো হয়েছে সেভাবেই তারা বলেছে। তো হিন্দু ছেলেটাকে নিয়ে পরে কথা বলতেছি, চলুন দর্শক। তারা যেহেতু আগে প্রতিবাদ জানাইছে যে মানে হিন্দুদের রক্ষা করতে হবে যেই দেশই হোক না কেন, তাহলে উদ্যনে আমাদের মুসলমান ভাইদের কত মুসলমান মেরে ফেলছে ভারত, সেটা একটু আমরা জাস্টিফাই করব। আপনাদের এও বলে রাখি, আপনারা মানে এই যে ফিলিস্তিনি এখন পর্যন্ত 70,000 মুসলিম হত্যা করছে, কিন্তু উদ্যনে ভারত আমাদের মুসলমান কত লাখ মানুষ হত্যা করছে জানেন? চলুন একটু সিনেমাটিক স্টাইলে বলা যাক। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো একটি স্বাধীন দেশ হায়দ্রাবাদ কিভাবে ভারতের দখলে গেল। 82,698 বর্গ মাইল এই অঞ্চলটি মুসলিম শাসকদের দ্বারায় পরিচালিত হতো। একটি মুসলিম রাজবংশ এর শাসন পরিচালনা করত। সেই সময় হায়দ্রাবাদের শাসককে বলা হতো নিজাম। ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময় নিজাম ছিলেন ওসমান আলী খান সিদ্দিকী, এবং ব্রিটিশরা যখন তৎকালীন সময় ভারত উপমহাদেশকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়, তখন হায়দ্রাবাদের শাসক ওসমান আলী সিদ্দিকী দুটি রাষ্ট্রের কোনোটির সাথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান। এদিকে ভারত ভাগের প্রস্তাব উঠলে মুসলিম জাতীয়তাবাদীর প্রবক্তা চৌধুরী রহমত আলী পাকিস্তানের পাশাপাশি বাংলা অঞ্চলকে বাঙ্গালিস্তান এবং হায়দ্রাবাদকে ওসমানিস্তান পৃথক তিনটি মুসলিম রাষ্ট্র হিসাবে প্রস্তাব দেন। কিন্তু ব্রিটিশরা তার এই প্রস্তাবকে নাকচ করে দেয়। পরবর্তীতে বাঙ্গালিস্তান ও ওসমানিস্তানের প্রস্তাব নাকচ হলেও হায়দ্রাবাদের শাসক ওসমান আলী নিজের অবস্থানই অটল রইলেন। তিনি ব্রিটিশদের কাছে প্রস্তাব করেন যেন হায়দ্রাবাদকে একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করে দেন। কিন্তু ব্রিটিশ ভারত গভর্নর জেনারেল মামুন প্যাটেল তাকে বলে যে কোনো একটি দেশের সাথে যোগদান করার জন্য। কিন্তু নিজাম আলী এই দুটি দেশের সাথে কোনোটির সাথে যোগদান করার ইচ্ছা পোষণ করেনি। তাই ব্রিটিশরা হায়দ্রাবাদকে স্বাধীন রাষ্ট্র না করলেও তিনি নিজস্ব সেনাবাহিনী তৈরি করে নিজের শাসন কার্য পরিচালনা শুরু করেন। আর ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার পর একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে আইনতভাবেই মুসলিম একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন হয়েছিল, এবং নিজাম আলী একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে একটি কাঠামো দাঁড় করিয়েছিলেন। নিজস্ব পতাকা, টেলিযোগাযোগের ব্যবস্থা এবং বিমানবন্দরের ব্যবস্থা, রেলপথ, ডাক যোগাযোগের ব্যবস্থা, এমনকি নিজস্ব মুদ্রা, এছাড়াও নিজস্ব সেনাবাহিনী তৈরি করেছিলেন। হায়দ্রাবাদের চতুর্দিকে ছিল ভারত। নিজাম ওসমান আলী যখন স্বাধীনতা ঘোষণা করলেন এবং স্বাধীন দেশ হিসাবে তার কার্যক্রম পরিচালনা করতে লাগলেন, কিন্তু ভারত এটা কোনোভাবেই মেনে নিতে পারল না। আবার প্রাথমিক পর্যায়ে বহির্বিশ্বের সমালোচনার ভয়ে হায়দ্রাবাদকে আক্রমণও করতে পারছিল না ভারত। তাই প্রথমে ভারত সরকার কূটকৌশলের আশ্রয় নেয়। নিজামের সঙ্গে স্টেল চুক্তি করে ভারত। এই স্টেমের চুক্তি মোতাবেকে হায়দ্রাবাদের কোনো সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারবে না, এবং 1 বছরের জন্য হায়দ্রাবাদের সেনাবাহিনী কোনো ধরনের উন্নয়ন করতে পারবে না। পাশাপাশি পাকিস্তানের সাথেও কোনো ধরনের ফিকির করতে পারবে না, স্টেমে লেখা ছিল। এ চুক্তির মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বিরত রাখে ভারত। আর এদিকে নানা পন্থা কূটকৌশলের আশ্রয় নিয়ে ভারত উত্তপ্ত করে ফেলে হায়দ্রাবাদ, যেখানে হিন্দু মুসলিমদের সাথে সম্পর্ক ছিল যুগ যুগ ধরে। সেই সম্পর্কে ফাটল ধরিয়ে পরস্পরকে মুখোমুখি দাঁড় করায় ভারত সরকার, এবং ভারতীয় গণমাধ্যমে হিন্দু নির্যাতিত হচ্ছে হায়দ্রাবাদে এটা রটিয়ে দেয় ভারতে, মানে ভারতের তৎকালীন সরকার। এবং এই গুজব রটানোর পর পুরো ভারতের হিন্দুরা উত্তপ্ত হয়ে যায়। তবে ভারত সরকার এই দিনটিরই অপেক্ষায় ছিল। কথিত হিন্দুদের রক্ষার নামে তৎকালীন সরকার জওহরলাল নেহরু সামরিক অভিযানের নির্দেশ দেয়।
এদিকে স্টেম স্টিল চুক্তি করার কারণে হায়দ্রাবাদের মিলিটারিদের উন্নতি করতে পারেনি, কিন্তু নিজামী তবুও হাল ছাড়তে রাজি না। নিজামী এই ছোট্ট বাহিনী নিয়ে, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান কয়েকটি নিয়ে মোটামুটি একটি ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে নিজামীর বাহিনী মাত্র 5 দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হতে বাধ্য হয় এবং 18ই সেপ্টেম্বর নিজাম উসমান আলী সিদ্দিকী রেডিওর মাধ্যমে আত্মসমর্পণ করার তার নিজের আত্মসমর্পণের কথা জানান। কিন্তু এই 5 দিনে হায়দ্রাবাদের মুসলমানের উপর ভারতীয় সেনাবাহিনী কেয়ামতের বিভীষিকা নামিয়েছিল এবং যেই কয়েকজন হায়দ্রাবাদে হিন্দু সেনাবাহিনী ছিল তারা চরম বেমানি করে নিজামীর সাথে। তারা ভারতীয় সেনাবাহিনীর সাথে যোগ দেয়, মুসলমানদের বাড়িঘর সব জ্বালিয়ে দেয়, এমনকি বাচ্চাদের উপর অত্যাচার করে এবং নারীরা চরম নির্যাতিত হয় তাদের কাছে। প্রায় 2 লাখের মতো মুসলিমদের হত্যা করে ভারতীয় সন্ত্রাসী বাহিনী মাত্র 5 দিনে। বর্তমানে মুসলমানদের সেই স্বপ্নের ওসমানিস্তানকে ভারতের 3টি প্রদেশ ও মহারাষ্ট্র খণ্ড উপদেশ গুজরাটের সঙ্গে একত্রিত করে মাটি চাপা দিয়ে রেখেছে মুসলমানদের শত শত বছরের ইতিহাস। আচ্ছা দর্শক, শুনে কি মনে হলো? হ্যাঁ, কি মনে হলো? আচ্ছা, শুধু এখানেই শেষ না, ভারত একটা নতুন আইন জারি করছে, সেটা হলো আসামের সমস্ত মাদ্রাসা এখন মানে ভারতের নিয়ন্ত্রণে চলবে। তো চলুন সেটাও একটু শুনে আসি। এবার বিজেপি শাসিত আসামে বন্ধ হতে চলছে সমস্ত মাদ্রাসা। তীব্র প্রতিবাদ ও আপত্তি উপেক্ষা করেই সম্প্রতি বিলটি বিধানসভায় উত্থাপন করা হয়। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মুসলিম বিদ্বেষী বিলটি বিধানসভায় অনুমোদন পায়। বিলের প্রস্তাবনায় অনুযায়ী আসাম মাদ্রাসা শিক্ষা আইন 1995 এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন আইন 2018 সালে দুটি বাতিল হয়ে যায়, যার আওতায় আসামের শিক্ষা ভর্তিও নিষিদ্ধ হয়ে যায়। বিলটি পাশ হওয়ার পরপরই আসামের হাইকোর্ট বৈধতা দিয়েছে, যার মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। ভারতের আদালত সাফ জানিয়ে দিয়েছে সরকারি অনুদান পুস্তত মাদ্রাসাগুলো এখন থেকে স্কুলের মর্যাদায় পরিচালিত হবে। কারণ হিসেবে উল্লেখ করে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আইনের চোখ সব ধর্ম সমান। ফলে কোনো একটি নির্দিষ্ট ধর্মের বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের 14 ও 15 উচ্ছেদ লঙ্ঘনের সম্মিলন হবে। প্রিয় দর্শক, আপনার এই ব্যাপারে মন্তব্য কি? কি দর্শক, শুনে ভালো লাগছে? আচ্ছা, এরকম নিউজ যদি প্রতিনিয়ত জানতে চান, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা কমেন্ট বক্সে দেওয়া আছে, আর আমার এই পেজের নামই আমার ইউটিউব চ্যানেল থাই ইরফান, ঠিক আছে? যদি কমেন্ট বক্স থেকে অনেকে মানে পারে না যে সাবস্ক্রাইব করার জন্য, আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, অনেকেই পারে না কমেন্ট বক্স থেকে সাবস্ক্রাইব করতে। তো দয়া করে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পেজ থাকবে না। কারণ আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেও মানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার পেজ নষ্ট হয়ে যাবে, আপনার ফেসবুক নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো আমি দয়া করে বলবো, আমার এই পেজের যেই নাম বাংলা এবং ইংলিশে যেভাবেই চার্জ দেন না কেন, থাই ইরফান লেখে, ঠিক আছে? তো আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম নিউজ দিয়ে যাচ্ছি, কিন্তু আমি সব নিউজ ছাড়তে পারতাছি না পেজে কিছু প্রবলেমের কারণে। সেই প্রবলেমগুলো আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন, বেশি জানেন। সো আমি আর কিছু কথা বাড়াতে চাচ্ছি না, বাকিটা আপনাদের অভিরুচি। আর আরেকটা কথা বলে রাখি দর্শক, প্লিজ আমার কিন্তু ওই ইউটিউব চ্যানেলে আমি যেহেতু একজন মিডিয়া পার্সন, আপনারা জানেন যে আমি মিডিয়াতে কাজ করি, অনেকেই বুঝে ফেলছেন। তো সেই ক্ষেত্রে আমি মিডিয়া নিয়েও আলোচনা করি, ফিল্ম নিয়ে আলোচনা করি। তো যদি আপনাদের ওটাও সহ্য হয়, যদি ওই আলোচনাও সহ্য হয়, তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? তা না হলে দেখা গেছে আপনাদের মনে হবে যে কি ফালতু বিষয় নিয়ে আলোচনা করতেছি। দেখেন, মানে আমি তো একজন ফিল্মের লোক, তো সেক্ষেত্রে আমার ফিল্ম নিয়ে একটু আলোচনা করতেই হয় মাঝে মধ্যে। সো যদি আপনারা ওগুলা সহ্য করতে পারেন না, কিন্তু এই রাজনীতি নিয়ে বেশিরভাগ আলোচনা আমি মানে করবো, ঠিক আছে? আর পিছনে আপনারা দেখবেন এই পেজে আমি কিন্তু প্রথমত শুরু করছিলাম রাজনীতি নিয়ে আলোচনাটা আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু এরকম করে আমি 3-4টা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর এসব ফিল্ম নিয়ে কথা বলা শুরু করছি। ও মা, দেখলাম অনেক ভিউ দিতেছে, আমাকে অনেক ভিউ দিতেছে, প্লাস অনেক পাচ্ছি, রেসপন্সও পাইতেছি। আসলে ভালো জিনিসের ভাত নাই, বুঝছেন? ভালো একটা কাজ করবেন আপনি, ভালো একটা উদ্যোগ নেবেন, সেটার ভাত নাই এই দুনিয়াতে। সো দেখি ভালো মানুষের সংখ্যা কত, ভালো মানুষের সংখ্যাটা কত আমার এই ফেসবুক পেজে আমি একটু দেখতে চাই। আমার ইউটিউব চ্যানেলে কতজন সাবস্ক্রাইব বাড়ে ভালো মানুষের সংখ্যায়। সো আল্লাহ হাফেজ।